ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর, যা বর্ষা মৌসুমে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে একটি অতি পরিচিত নাম। এখানে রয়েছে হাউস বোটে 1 রাত 2 দিন থাকার সুযোগ। এছাড়া এখানে আসলে দেখতে পাবেন ওয়াচ টাওয়ার, লাকমাছড়া ঝর্ণা, নীলাদ্রি লেক, শিমুল বাগান এবং বারিককাঠি লেক। টাঙ্গুয়ার হাওরের অবস্থান সুনামগঞ্জ জেলায়। ঢাকা থেকে আপনি কিভাবে টাঙ্গুয়ার হাওর যাবেন তা আমি এই ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। প্রথমে ঢাকার মহাখালী থেকে আমি রাত 11:55 এনার নন এসি বাসের টিকিট কেটে উঠে পড়ি সুনামগঞ্জের উদ্দেশ্যে। এরপর রাত 2টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতি দেয় হোটেল রাজমণির সামনে। এরপর আমরা এখান থেকে রাতের খাবার সেরে নিই। হাইওয়ের কাছের রেস্টুরেন্টগুলো খাবারের মূল্যর মান অনুযায়ী অনেক বেশি হয়ে থাকে, তাই অবশ্যই অর্ডার করার আগে যাচাই বাছাই করে নেবেন। আমি নিয়েছিলাম ভাত এবং মুরগি, সাথে ছিল ডাল, যার দাম পড়েছিল 280 টাকার মতো। পেট পুজো সেরে আমরা আবার সুনামগঞ্জের দিকে রওনা করি। একটা দারুণ ঘুম দিয়ে যখন আপনি বর্ষার মৌসুমে চোখ খুলবেন, আশেপাশে শুধু দেখবেন পানি আর পানি। তখনই হাওরে যাওয়ার একটা অনুভূতি ভিতর থেকে জোরে ধাক্কা দিয়ে বাইরে আসতে চাইবে। বৃষ্টিমুখর পরিবেশে সুনামগঞ্জ থেকে আপনাদের স্বাগতম। ঘড়িতে বাজে এখন সকাল 6:30। বৈঠাখালী ঘাট থেকে আমাদের বোট বজরাম চণ্ডীমঙ্গল ছাড়বে হলো সকাল 7টায়। তো আমরা যেহেতু অনেক সকালে এসে পৌঁছেছি, তো আমরা সেজন্য বোটের জন্য অপেক্ষা করছি। আর অবশ্য অপেক্ষা করতে ভালোই লাগছে, কারণ কি বৃষ্টিমুখর পরিবেশ নদীর সৌন্দর্যটা খুবই বাড়িয়ে তুলেছে। আর ঘাটে সব বোট যাত্রীর অপেক্ষায় আছে। আপনারা চাইলে এখানে বিশ্রামও নিতে পারেন। ইতিমধ্যে আমাদের বোট চলে এসেছে, সবাই নিজের রুমে চলে গেছে একটু ফ্রেশ হওয়ার জন্য। আমি এখন আছি আমাদের বোটের ঠিক লবির সামনে। আমাদের বোটটির নাম হলো বজরা চণ্ডীমঙ্গল। আর বোটটির ঠিক সামনে একটা দোলনা রয়েছে। এটি হলো আমাদের বোটের লবি, যেখানে 2টো বেড রয়েছে। এখানে চাইলে আপনারা রাত্রে আড্ডা মারতে পারেন। এটা ছিল হলো আলামিন ভাইয়ের রুম আর শাহিন ভাইয়ের রুম। আর ঠিক পাশের রুমটায় ছিলাম হলো আমি। এখানে অনায়াসে 3জন কাজ হয়। আর ঠিক পিছনটাই ছিল ওয়াশরুম। ওয়াশরুমে ছিল হাই কমোড এবং একটি বাথট্যাব, একটি ওয়াশ বেসিন। সত্যি কথা বলতে কি, ওয়াশরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর বোটের একদম পিছনে ছিল কিচেন এবং ইঞ্জিন রুম, যেখান থেকে আমাদের বোটটি পরিচালনা করা হবে। তো ভিউয়ার্স, অলরেডি আমাদের বোট চলা শুরু করেছে। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সব বন্ধু বান্ধবরা, তাদের সাথে আমাদের সফর শুরু। ওনারা বলেছিল যে সকালের নাস্তাটা সার্ভ করা হবে বোটটা ছাড়ার সাথে সাথে। তো আসলে ওনারা ওনাদের কথা রেখেছে, কারণ কি বোটটা ছাড়ার সাথে সাথেই তারা নাস্তা সার্ভ করা শুরু করেছে। তো আমি দেখাবো আপনাদের আজকে আমাদের কি কি নাস্তা দেয়া হচ্ছে সকালের খাবার হিসাবে। সকালের নাস্তা হিসাবে আমাদের রয়েছে ভুনা খিচুড়ি, ডিম ভুনা, মিষ্টি কুমড়ার তরকারি, আচার এবং স্যালাড হিসাবে ছিল লেবু আর শসা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আকাশটা খুবই মেঘলা। আর আমরা সকালের খাবারটা শেষ করেছি। আর বোটের স্টাফদের ব্যবহার খুবই ভালো। আর ওনাদের খাবারের কোয়ালিটি বা খাবারের মান সত্যিই খুব অসাধারণ। আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। তো আমি এসেছিলাম হলো আলামিন ভাইয়ের সাথে। তার সাথে আমার ফেসবুকে পরিচয়। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো তার মাধ্যমে আর কি তার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয়।
আমরা এখন আছি 9 ছয়কুড়ি বিল। নামটা হয়তো অপরিচিত লাগতেই পারে, কিন্তু এটা স্থানীয় ভাষায় 9 বিলই বলা হয়, যেটাকে আমরা শনির হাওর বলে জানি। তো প্রায় 3 ঘন্টার বোট জার্নি করে আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে চলে এসেছি। ওয়াচ টাওয়ারে যাওয়ার আগেই সিজনাল ফ্রুট হিসাবে আমাদের দেওয়া হয়েছে আনারস। আর একটি কথা না বললেই নয়, সেটা হলো আপনাদের হাওর ভ্রমণে যদি আপনারা বৃষ্টি না পান, তাহলে বলা যায় যে হাওর ভ্রমণটা একদম অপূর্ণ থাকবে। আমরা যে কয়দিন হাওরে ছিলাম প্রত্যেকটা দিনই বৃষ্টি পেয়েছিলাম, তাই বলাই যায় যে আমাদের হাওর ভ্রমণ পুরোপুরি পূর্ণতা পেয়েছে। প্রায় 3 ঘন্টা বোট জার্নি করার পর আমরা চলে আসি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ারটি খুবই ঝুঁকিপূর্ণ, তাই সাজেস্ট করব না ওঠার। আপনি যদি হাওরে সাঁতার কাটতে কাটতে যদি আপনার চা খাওয়ার ইচ্ছা জাগে, তাহলে এই চায়ের দোকানদার মামারা আপনাকে কখনোই নিরাশ করবে না। কারণ আপনি যদি একটু আশেপাশে লক্ষ্য করেন, তাহলেই দেখবেন ছোট ডিঙি নৌকায় নৌকায় এরকম চা বিক্রি করতে। এরপর আমাদের ছোট নৌকার মাঝি সে আমাদের এই জল লবণে এসে আমাদের নামিয়ে দেয়। আমরা এখানে কিছুক্ষণ সাঁতার কাটতে থাকি, কিছুক্ষণ বললে ভুল হবে, আসলে 2 ঘন্টার মতো। এরপর মাছি আমাদের গান শোনায়। হাসিতে হইলাম পাগল, গলে থাকতে দিলাম না, মনে তো মানে না, দিলে তো বুঝে না, মনে তো মানে না, দিলে তো বুঝে না। এরপর আমরা বোটে এসে ফ্রেশ হই। তারপরে আমাদের পরবর্তী গন্তব্য হয় নীলাদ্রি লেক বা লাকমাছড়া ঝর্ণা। এখন ঘড়িতে সময় দুপুর 3টা। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা রুফটপে লাঞ্চটা করব, কিন্তু বাইরে ঝুম বৃষ্টি হওয়ার কারণে আমরা লাঞ্চটা আমাদের রুমেই সারতে হচ্ছে। তো লাঞ্চ হিসাবে আমাদের হয়েছে হলো সাদা ভাত আর হাওরের মাছ আর চিকেন ভুনা, আর সালাদ হিসাবে দেওয়া হয়েছে হলো শসা আর লেবু, আর সাথে রয়েছে ডাল আর ভাত। তো আমি আপনাদের খাবারের টেস্টটা একটু বলবো যে কেমন হয়েছে। যেহেতু সকালের খিচুড়িটা অনেক ভালো ছিল, তো এক্সপেকটেশন আর একটু বেড়ে গেছে। তো আশা করি দুপুরের খাবারটাও সুন্দর হবে। আমি একটু চিকেনের ঝোলটা নিয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ, চিকেনের ঝোলটাও খুব টেস্টি। আর যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি, তাই খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছে। মাছটা চিকেন থেকে অনেক বেটার। দুপুরের লাঞ্চ করা অবস্থায় আপনি যদি জানলা দিয়ে একদম ঝুম বৃষ্টির ভিতরে মেঘালয়ের দৃশ্য দেখতে পান, তাহলে কেমন হয়? একদমই মন্দ হয় না, ঠিক না? I'm not ready yet, ready to forget now. I'm not ready yet, ready to forget. সিলেটের আবহাওয়া খুবই রহস্যজনক। এই বৃষ্টি, এই রোদ, এই আবার মেঘাচ্ছন্ন আকাশ। আপনারা ঠিক এই পাশ থেকে অটো এবং বাইক পাবেন লাকমাছড়া যাওয়ার জন্য। ট্যাকেরঘাট থেকে আমরা গ্রুপ মেম্বার সংখ্যা অনেক বেশি, তো আমরা দুটো অটো ঠিক করি। আর সেক্ষেত্রে আমাদের লাকমাছড়া ঝর্ণা 40 মিনিট আমরা থাকার সময় পাবো। তো সেক্ষেত্রে আমাদের ভাড়া বা খরচ পড়েছে হলো 2টা অটোয় 600 টাকা। নামটা লাকমাছড়া ঝর্ণা হলেও জায়গার, কিন্তু লাকমাছড়া ঝর্ণাটি পড়েছে ইন্ডিয়ার অংশে, যেটা আপনারা বাংলাদেশ থেকে দেখতে পাবেন না। আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিয়ার অংশ। আর এখানেই হলো সামনেই বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে, যেখানে বিএসএফ সবার
উপর নজরদারি করছে। আর এটা হলো আমাদের বাংলাদেশের অংশ। আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি লাকমাছড়া ঝর্ণার যে পানি আসে, একটা লেকের মতো তৈরি হয়েছে, সেই লেকের কাছে। আমাদের দুর্ভাগ্য যে লাকমাছড়া ঝর্ণাটা আমাদের নিজেদের অংশে পড়েনি। তাও আমাদের দেশটা অনেক সুন্দর, আর আমাদের সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। সামনে একটা নির্দেশনা দেখা যাচ্ছে, সেটা হলো লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা, আন্তর্জাতিক সীমারেখা, যা অতিক্রম করা নিষেধ। তো চেষ্টা করবেন এটা অতিক্রম না কর। তো আসলে সীমারেখা অতিক্রম করা ঠিক না, কিন্তু সৌন্দর্য দেখার জন্য অন্তত কিছু নিয়মনীতি ভাঙাই যায়। লাকমা ছাড়ার পর আমাদের এখনের গন্তব্য হলো নীলাদ্রি লেক, যেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। নীলাদ্রি লেক ঘোরার জন্য একটা বোট ঠিক করছি। তো আমরা 3 জনে একটা বোট ঠিক করেছি, সেটা ভাড়া পড়েছে 120 টাকা। নীলাদ্রি লেকের পুরো সৌন্দর্য উপভোগ করার জন্য আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করব একটি বোট ভাড়া করতে। আর বোটের সাইজ অনুযায়ী ভাড়া উপর নিচ হয়ে থাকে। আপনারা চাইলে এখান থেকে কাইকিংও করতে পারবেন, যার জনপ্রতি খরচ পড়বে 100 টাকা। আমরা এখন আছি হলো নীলাদ্রি লেকের 0 পয়েন্টে। উপরেই আছে হলো ইন্ডিয়ান বর্ডার আর কাঁটাতার। আর এখানে আসলে আসা নিষিদ্ধ। আমার দেখা এখানে সব থেকে বড় পাথরটা হলো এটা। এটা হলো আমাদের বোটের মাঝি রাকিব। ওকে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে আনতে হয়েছে। তুমি আসতে যাচ্ছিলে না কেন? কারণ এটা আমাদের দেশ না, এটার মধ্যে আমাদের নিষেধ। ওইটা বর্ডার, আমাদের জন্য একবারে নিষেধ। কিন্তু অনেক লোক তো এখানে ঘোরাফেরা করছে। ওরা যদি পারমিশন নিয়ে নামতে পারে তাহলে আমরা তো নামতে পারি। এখন নীলাদ্রি লেকে, আর এখন সন্ধ্যা 6:30। আর যেহেতু এই সময় নীলাদ্রি লেকের সামনে বোটগুলো এসে থামায়, তো এই জন্য বলা যায় যে পর্যটক এখানে অনেক বেশি দেখা যাচ্ছে। আর সবাই এখানে ঘোরাঘুরি করছে। এরপরে সন্ধ্যা নামলে নিজেদের বোটে নিজেরা ফিরে যাবে। এরপর সন্ধ্যা হতেই আমরা চলে আসি এখন আমাদের বোটে। আর বোটের ছাদে আমরা এখন অবস্থান করছি, যেখান থেকে দেখা যাচ্ছে ভয়াবহ একটা বৃষ্টি হতে যাচ্ছে রাতে। রাত 8টা সাড়ে 8টার দিকে আমাদের ডিনার সার্ভ করা হয়, যেখানে ছিল সাদা ভাত, শুটকি ভর্তা, হাঁস ভুনা আর ডাল, আর স্যালাড হিসেবে ছিল লেবু। আমরা ডিনার শেষ করতে না করতে ঝুম একটা বৃষ্টি চলে আসে। I got lost tonight under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I got lost tonight under the stars up in the sky. শুভ সকাল। এখন ঘড়িতে বাজে সকাল 7টা বেজে 15 মিনিট। আর এই মুহূর্তে আমরা আছি টাঙ্গুয়ার হাওরে, আজকে দ্বিতীয় দিন। আর এখন আমরা আমাদের বোট বারিক্কা টিলার উদ্দেশ্যে ভ্রমণ করছে। আর আজকে আমি আপনাদের দেখাবো শিমুল বাগান, বারিক্কা টিলা এবং জাদুকাটা নদী। এরপরে আমাদের বোট হলো সন্ধ্যা 6টা, আমরা চেক আউট করবো। ঘুম থেকে ওঠার পর একজন মানুষের প্রথম চাহিদার তালিকায় থাকে চা, আর আমাদের ঠিক তাই ব্যতিক্রম কিছু না। হাওরে এই বোটে যারা আমাদের সেবা দিচ্ছে তারা অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল রেখেই ঘুম থেকে ওঠার সাথে সাথে 1 কাপ চা চলে এসেছে। আর বাইরে প্রচুর বৃষ্টি আর প্রচুর মেঘ, সেই জন্যে ভিজতে হচ্ছে বারবার। টি শার্ট বা জামা চেঞ্জ করতে হচ্ছে।
এরপর চলে আসি আমরা তায়েরপুর ঘাটে। এখন ঘড়িতে বাজে 9:30, আর এখান থেকে 5 মিনিটের দূরত্বেই আপনারা শিমুল বাগানে যেতে পারবেন। শিমুল বাগানের প্রবেশ মূল্য 30 টাকা করে। শিমুল বাগানে ঢোকার সাথে সাথে আপনার প্রথম অনুভূতি হবে যে আমাদের পৃথিবীটা আসলে কতটা সবুজ। আর এখানে প্রায় 3700টি শিমুল গাছের চারা রয়েছে। এখন যেহেতু বর্ষাকাল, শিমুল গাছে কোনো ফুল নেই। আপনারা যদি শিমুল বাগানের সৌন্দর্য বা শিমুল বাগানের ফুল যদি দেখার আপনাদের উদ্দেশ্য থাকে, তাহলে আপনারা ফেব্রুয়ারি মাসের দিকে শিমুল বাগানের দিকে আসতে পারেন। আপনারা চাইলে শিমুল বাগানে কিছুক্ষণের জন্য হর্স রাইডিং করতে পারবেন। জনপ্রতি খরচ 100 টাকা। এরপর আমাদের উদ্দেশ্য হলো বারিক্কা টিলা। বাজে সকাল 11:20, আর আমাদের এখনের গন্তব্য হলো বারিক্কা টিলা। আমরা সকালের নাস্তা করে আমরা এখন বারিক্কা টিলার উদ্দেশ্যে, আর আশেপাশে দেখতে পাচ্ছেন হলো অনেক কয়লা। এখানে সম্ভবত ওই নদী থেকে কয়লাগুলা উত্তোলন করা হয়, আর এইখানেই কয়লাগুলা আর কি রাখা হয় স্তূপ করে। বারিক্কা টিলার ঠিক আপনি ওঠার ঠিক ডান পাশেই দেখতে পাবেন জাদুকাটা নদী। আর যদি আপনি আর পিছনেই লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হলো মেঘালয় পাহাড়। আর এখানের ভিউটা জাস্ট অসাধারণ। যদি অনেক বৃষ্টি না হয় তাহলে খুবই ভালো, কারণ বৃষ্টি হলে উঠতে একটু কষ্ট হয়ে যেতে পারে, রাস্তাটা একটু স্লিপারি। টিলার সর্বোচ্চ চূড়ায় হর্স রাইডিং করতে পারবেন। আপনারা যদি খেয়াল করেন তাহলে আমি এই মুহূর্তে ইন্ডিয়ার অংশে অবস্থান করছি, যেটা আসলে ঠিক না। তো তারপরেও এখান থেকে একটু সবকিছু বেশি সুন্দর লাগে দেখতে। আসলে আমাদের একটা দোষ কি, সেটা হলো আমরা নিষিদ্ধ জিনিসে বেশি আকৃষ্ট। তো যেহেতু এটা আমাদের কাছে নিষিদ্ধ, তারপরেও সব পর্যটকরা এখানে চলে আসে। তো যেহেতু বৃষ্টি নেমে গেছে, তো আমরা চাচ্ছি না ভিজতে, তাই আমরা বারিক্কা টিলা থেকে একটা বাইক ভাড়া করি, আর সেই বাইক নিয়ে আমরা বোটের উদ্দেশ্যে রওনা করছি। আর এখন প্রচুর পরিমাণে মেঘ, আর এখন বৃষ্টিও হচ্ছে, হয়তো সামনে আরো বেশি বৃষ্টিও হতে পারে। তো সেই জন্য আমরা রিস্ক না নিয়ে বাইকেই চলে যাচ্ছি। তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের একটা নিরাপদ আশ্রয় আসতে হয়েছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। হয়তো আমরা হাঁটা শুরু করলে আরো বৃষ্টি হতো, যদি আমাদের কাছে ছাতা ছিল, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছাতা ছিল না। এরপর বোটে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়। লাঞ্চ হিসাবে ছিল হলো সাদা ভাত, হাওরের মাছ এবং হাঁস বোনা। দেখতে না দেখতেই টাঙ্গুয়ার হাওরের আমাদের 2 দিনের ট্যুর সম্পূর্ণ হলো। এখন আমরা সুনামগঞ্জের ঘাটে এখন নামার জন্য প্রস্তুতি নিব। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের আরেকটি কটু সত্যি কথা হলো, আমাদের কাছে এই ভ্রমণটা যতটা সুখকর, এখানের বাসিন্দাদের কাছে তার থেকে বেশি কষ্টদায়ক। আপনি নিজেকে চিন্তা করুন, একটা নির্জন দ্বীপে আপনি ইলেকট্রিসিটি, ইন্টারনেট এবং সব ধরনের সুযোগ সুবিধা ছাড়া কতদিন টিকে থাকতে পারবেন? সর্বোচ্চ 7 দিন। কিন্তু এখানের বাসিন্দারা বছরে 6 মাস এভাবে কাটায়। বিষাক্ত সব প্রাণী যেমন সাপ, ব্যাঙ এবং অবশ্যই বিভিন্ন রোগ জীবাণুর সাথে লড়াই করে।
টাঙ্গুয়ার হাওরে যাতায়াতের যাবতীয় খরচসমূহ আমি একটা লিস্টের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন ভ্রমণ ভিত্তিক তথ্য পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। সো আই এম কৌশিক ফ্রম Backpack with Kaushik, signing out.